দা সহজ পাঠে জীবন কথা সিরিজের আজকের এপিসোডের প্রধান অতিথি বিকাশ রায়চৌধুরী। তো সহজ পাঠকে শুভেচ্ছা। আমাদের সভাপতি কেষ্ট কিন্তু নিজের কথা ভাবেনি বলে। যারা সঠিক সংগঠন, যারা সঠিক রাস্তায় হাঁটে, কেষ্টর মানসিকতা ছিল তাদেরকে সম্মান দেওয়া। আজ তো জেলায় সমস্ত ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়ে আছে, রাস্তাঘাট, পাশে থাকা আমার উপরে মানে ঘর করা, এটা আমার কাছে বড় শক্তি। এবং জেলাটাকে তো বড় জায়গায় নিয়ে গেছি, 4বার আমি রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছি। আমি বলেছিলাম সভাপতিকে যে যখন যে অবস্থায় প্রয়োজন হবে, কোনো যদি মনে করো তাহলে আমাকে বলবে, আমি আছি তোমার কাছে। জেলার ইয়েতে আমাদের মধ্যে কোনো ইয়ে নেই। একটা মানুষ প্রায় দীর্ঘ 40 বছরের বেশি সময় ধরে রাজনীতির সঙ্গে যুক্ত আছে, বলা চলে সক্রিয় রাজনীতি। 10 বছরের জেলা পরিষদের সভাধিপতি, 1 বারের বিধায়ক, 20 বছরের বেশি সময় ধরে ব্লক সভাপতি, জেলা সংগঠনের শীর্ষ দায়িত্বে, বীরভূমের রাজনীতির অন্যতম চর্চিত ব্যক্তিত্ব। যখন জেলার ক্রাইসিস সময় চলছে, দলের সভানেত্রী, বলা চলে দলের সুপ্রিমো, সেই সময় ক্রাইসিস পিরিয়ডে তাকেই দিয়েছিলেন গুরু দায়িত্ব। তিনি দা সহজ পাঠে জীবন কথা সিরিজের আজকের এপিসোডের প্রধান অতিথি বিকাশ রায়চৌধুরী, সিউড়ির বিধায়ক তথা বীরভূম জেলার তৃণমূল কোর কমিটির আহ্বায়ক। আজকে সহজ পাঠের জীবন কথায় আমরা পেয়েছি বিকাশ রায়চৌধুরী। দাদা নমস্কার। নমস্কার। এত বছর পর জীবনের এত বছর রাজনীতি করলেন, সক্রিয় রাজনীতি করলেন, এরপর বিকাশ রায়চৌধুরীকে আপনি কিভাবে দেখেন, মূল্যায়ন কিভাবে করেন? দেখুন, একটা কথা বলি, ছাত্র থেকে শুরু করে ছাত্র জীবন থেকে আমি যখন স্কুলের গণ্ডি পেরোচ্ছি, তখন আমাদের সময় হায়ার সেকেন্ডারি ছিল, 11 পরীক্ষা দিতাম, ফাইনাল পরীক্ষা হতো, তারপরে কলেজে যেতাম। তো ছাত্র রাজনীতি থেকে একটা ডানপন্থী মানসিকতা ছিল, এটা একটা ফ্যামিলি ট্র্যাডিশন বলতে পারে। আচ্ছা। এবং আস্তে আস্তে কলেজে যখন ঢুকি, কলেজ জীবনটা আমার প্রথম বর্ষে আমি কমার্সের ছাত্র ছিলাম। মানে আপনার কলেজ কি বোলপুর কলেজ? আমার বোলপুর কলেজ। আমি প্রথম বছরই যে কোনো কারণে হোক, আমি তো একটা গ্রামের ছেলে ছিলাম, আমার ছোট্ট গ্রাম, সীমাহিত গ্রাম, বোলপুর ব্লকে। তখন গ্রামের দুরবস্থা, রাস্তা নেই, ঘাট নেই, গ্রাম থেকে বেরোনোর আল রাস্তা, মানুষের দুঃখ দুর্দশাও দেখেছি। এবং 1971 সালে, তখন তার আগে নকশাল একটা দাপট চলছে এখানে, মানুষ খুন হচ্ছে, নকশালদের ভয়ে মানুষ আতঙ্কগ্রস্ত, বিশেষ করে নকশালদের টার্গেট হচ্ছে ডানপন্থী মানুষ খতম করতে হবে। বোলপুর কলেজে আমি এজিএস এর প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম, দল বললো তোমাকেই দাঁড়াতে হবে, কিন্তু জিতেছিলেন? হ্যাঁ, আমি জিতেছিলাম। মানে সেই কংগ্রেস বামপন্থার ভরপুর বাজারে এসএফআই কে হারিয়ে আমি জিতেছিলাম। মানে প্রথম জয়ের স্বাদ ওটাই রাজনীতি। হ্যাঁ, তারপরে তো 72 সালেও আমি পরে সেকেন্ড ইয়ারে যখন আমি পড়ি, তখন কলেজে আবার নির্বাচন, তখন প্রতি বছরই নির্বাচন হতো, একটা বছর পর। আচ্ছা। সেখানেও জিএস দাঁড়ালাম কলেজে, সেখানেও বিপুল ভোটে জিতলাম। তারপর তো 72 সালে আমাদের সেখানে সরকার প্রতিষ্ঠিত হলো কংগ্রেসের, এবং সেই সময় আমি কৃতজ্ঞ একজন মানুষের কাছে, তার নাম হচ্ছে, আমি যে কেন্দ্রের বিধায়ক আজকে, সেই কেন্দ্রের সিউড়ির আমার রাজনীতি জীবনে যিনি পথপ্রদর্শক হিসেবে যাকে মনে করেছি, সেই মানুষটা হচ্ছে সুনীতি চট্টরাজ। মানে সোনাদা হিসেবে যারা পরিচিত বীরভূমে। আমার কলেজে একটা প্রোগ্রামে আসার পরে একটা কনফারেন্স করেছিলাম আমি ছাত্রদের নিয়ে, কনভেনশন যেটা ছিল। তো সুনীতি চট্টরাজ মহাশয় সেই সময় আমার কলেজে আমন্ত্রণ জানিয়েছিলাম, এবং আরো কয়েকজনকে ছিলেন আমন্ত্রণ জানিয়েছিলাম। সৌমেন মিত্র মহাশয় ছিলেন, লক্ষ্মীকান্ত বোস ছিলেন, নুরুল ইসলাম ছিলেন, সকলকে কিন্তু বোলপুর কলেজে হাজির করেছিলেন। এবং তখন থেকে ওনার নজরে আমি পড়েছিলাম,
উনি আমাকে বিভিন্নভাবে রাজনৈতিক জীবনে এগিয়ে যাওয়ার পথে সেই সময় সহযোগিতা করেছে। কংগ্রেসের কখনো টিকিট পেয়েছেন বিধায়ক হিসাবে? দেখুন, আমার তো তখন কংগ্রেস তো 72 থেকে 77, তখন আমি ছাত্র রাজনীতি, যুব রাজনীতির মধ্যে ইনভলভ ছিলাম। তারপরে দল বাম জমানা। 77 সালে ক্ষমতাচ্যুত হয়। আমি যুব কিছুদিন ছিলাম, তারপরেই দায়িত্বে থাকার পরেই আমাকে বোলপুর ব্লকের কংগ্রেসের ব্লক সভাপতি করা হয়। সেটাও আমার যতটুকু ধারণা হচ্ছে 12 থেকে 15 বছর ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে এবং কখন এলেন? তারপরে 1998 সালে, তার আগেই আমাদেরকে জেলার 6 জন যারা নেতৃত্বস্থানীয় ছিলাম, আমাদেরকে সাসপেন্ড করা হয়েছিল কংগ্রেস থেকে? কংগ্রেস থেকে 6 বছরের জন্য বহিষ্কার। অনেক নেতার কাছে ঘুরেছিলাম, কিন্তু কারো কাছে রেসপন্স পাইনি। তখন সোমেন মিত্র মহাশয় আমাদের রাজ্যের সভাপতি কংগ্রেসের, ওনার কাছে দেখাও পাইনি আমরা। বারবার গেছি, ওনার বাড়ি থেকে ঘুরে এসেছি, ওনার দরজা থেকে। প্রাক্তন রাষ্ট্রপতি তখন তো কংগ্রেসের মধ্যে ছিলেন, যে কোনো কারণেই হোক। বীরভূমেরই মানুষ। বীরভূমের মানুষ। অ্যাকচুয়ালি তখনও তিনি এটাকে খুব একটা গুরুত্ব দেন নাই, আমাদের ব্যাপারটাকে। এবং একমাত্র যখন দল গঠন হচ্ছে, সম্ভবত একমাত্র জেলা সভাপতি ঘোষণা হচ্ছে প্রথম, সেটা হচ্ছে বীরভূমের সুশন ব্যানার্জি। ব্যানার্জিকে ঘোষণা। দিদি বলেন, আমি আছি তোদের পাশে, তোরাই তো আসল কংগ্রেসী। যারা তোদের বহিষ্কার করেছে, আমি মনে করি না তারা সঠিক কাজ করেছে, সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আমি তোদের জন্য লড়াই করব। এবং বোলপুরের বুকে প্রথম তিনি এই ডাকবাংলো ময়দানে সভা করলেন, জনসভা। সেই জনসভায় তিনি ওপেন আমাদের সকলের হাত ধরে, আমি এই বহিষ্কার মানি না, এরাই আসল কংগ্রেসী, আমি বলে গেলাম আজকে। এটা 1998 সালের কথা বলছেন নাকি? না না, তার আগের কথা বলছি, এটা কংগ্রেসের পিরিয়ড। তখন দিদি যুব সভাপতি। যুব সভাপতি, হ্যাঁ। তো সেই সময় থেকেই দিদির সঙ্গে সম্পর্ক। আচ্ছা, যদি বিকাশ রায় চৌধুরীর জীবনের সব থেকে বড় অ্যাচিভমেন্ট বলা হয়, তাহলে কি হবে? আমার মনে হয় মমতা ব্যানার্জির সংস্পর্শে আসা। আচ্ছা, এটা আমার জীবনের সব থেকে, মানুষের জন্য কিভাবে কাজ করতে হয়, মানুষের জন্য কাজ করার কিভাবে মানসিকতা তৈরি করতে হয়, দলের প্রতি কিভাবে আনুগত্য রাখতে হয়, এটা ওর কাছ থেকে শিখিয়েছি। আচ্ছা দাদা, এখান থেকে একটু অন্য প্রশ্ন করি। সেটা হচ্ছে, আপনি জেলা পরিষদের 10 বছরের সভাধিপতি। তার মানে সাংগঠনিক রাজনৈতিক পাশাপাশি আপনি সরকারি পদে থেকে জেলার কাজ করেছেন, উন্নয়ন করেছেন, বা বলা চলে সরকারি পদ ওটা। আর আপনি সেই সঙ্গে বিধায়ক। এই দুটো হিসেবে নিজেকে কোনটা এগিয়ে রাখেন? আমি বলি, 98 সালে থেকে, আমি জন্মলগ্ন থেকে আমরা তৃণমূলের। দিদির সঙ্গে সম্পর্ক তার আগে থেকেই, এবং অনেক লড়াইয়ের সাক্ষী। দিদি যখন 2011 সাল, আমি ওখান থেকেই বলছি, পুরোটা বললে অনেক সময় লেগে যাবে। 2011 সালে, না তার আগের ঘটনা আছে। তার আগের ঘটনা হচ্ছে, সিঙ্গুর আন্দোলন চলছে। সেখানে তখন আমি ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি, বোলপুর ব্লকে। আমরা প্রতিদিনই যাই, কেষ্টর নেতৃত্বে আমরা যাই, অনুব্রত মণ্ডলের নেতৃত্বে। অনুব্রত মণ্ডলের কিন্তু সিঙ্গুর আন্দোলন, ওইখানে প্রতিদিন পৌঁছে যাওয়া। তখন দলের ক্ষমতাও নেই আমাদের, ক্ষমতাসীন একটা পার্টি, তার বিরুদ্ধে লড়াই করতে আমরা বামপন্থীদের বিরুদ্ধে লড়াই করছি। এখান থেকে খাবার, চাল ডাল জোগাড় করে, সবজি জোগাড় করে, ও কিন্তু আমাদের সাথী হয়ে একসঙ্গে আমরা ওখানে পৌঁছাতাম রেগুলার। শোভনদা তখন আইএনটিটিউসি সভাপতি, জেলা তৃণমূল শ্রমিক সংগঠন রাজ্যের। তো দিদি হঠাৎ একদিন, আমি বসে আছি, সবাই বসে আছে, কেষ্ট আছে, বললো, শোভনদা, বীরভূমের দায়িত্বটা শ্রমিক সংগঠনের বিকাশ হাতে আপনি দিন। তো শোভনদা কি একটা বলতে গেল, তো না ওসব ছাড়ুন, আপনি বিকাশ ওখানকার তৃণমূল কংগ্রেস শ্রমিক সংগঠনের জেলার দায়িত্ব দিন। এবং সেই তখনই আমার জেলা স্তরে বড় একটা পদ পেলেন। তারপরে তো আমরা চলছে সংগঠন আমরা বাড়াচ্ছি। জেলা অনেক শক্তিশালী, অনুব্রত মণ্ডলের নেতৃত্বে তার সৈনিক হিসেবে আমরা কাজ করছি। 2011 সালে নির্বাচনে তখন আমাদের
বহুত আন্দোলন আমরা করেছি রাজ্যে, মমতা ব্যানার্জি আওয়াজ। তো সেই সময় আমাদের জেলাতেও তখন আমরা অনেকটা সংগঠিত। 2011 সালে আমাকে বলল যে কেষ্ট যে বিকাশদা, তুমি আর মনিরুলের মধ্যে ঠিক করে নাও লাভ বুড়ে কে দাঁড়াবে। আচ্ছা। তো আমি বললাম মনিরুলের জায়গা তো মনিরুলই দাঁড়াক। দিদির সঙ্গে দেখা হওয়ার পরে দিদি বললো, শোন বলি, সবাইকে তো দেওয়া গেল না, তোদের 11টা সিট, তুই জেলাটা দেখবি। আচ্ছা। আমি কেষ্টর কাছে কৃতজ্ঞ। আমাদের সভাপতি কেষ্ট কিন্তু নিজের কথা ভাবেনি। যারা সঠিক সংগঠন, যারা সঠিক রাস্তায় হাঁটে, কেষ্টর মানসিকতা ছিল তাদেরকে সম্মান দেওয়া। আজও অনুব্রত মণ্ডল মানে কেষ্ট সেই সম্মানটা আমাকে দেয়, দাদা বলি সম্বোধন করে। না, সেই ক্ষেত্রে দাদা প্রশ্ন, আপনি তো এখন জেলা পরিষদের মেম্বার, মানে এখন ইলামবাজার থেকে 30,000 ভোটে 30,000 ভোটে ইলামবাজার থেকে দাঁড়িয়েছেন, জিতেছেন, জেলা পরিষদের 10 বছরের সভাধিপতি। কখনো মনে হয়নি যে জেলা পরিষদে আপনার একটা ভূমিকা থাকা প্রয়োজন? আপনি জেলা পরিষদের সম্ভবত 2 বছর হতে চললেও একদিনও পাওয়া দেননি তারপর থেকে। না, আমি ওকে চেয়ারে বসিয়ে দিয়ে তারপর আমি পা দিই। কখনো মনে হয়নি যে আপনার ভূমিকা? আমি একটা কথা বলি, আমি যাই না, এটা আমার উপরওয়ালা দেওয়া শক্তি। আমি ক্ষমতায় থাকবো সারা জীবন, আমার এই ক্ষমতাটা চাই, ক্ষমতার বাইরে আমি থাকতে পারবো না, এই মানসিকতা আমি কোনোদিন তৈরি করিনি। যেদিন থেকে সভাধিপতি পরিবর্তন হয়েছে আমি কিন্তু রাত্রে ঘুমিয়েছি আরাম করে। কষ্ট পাননি? কোনো কষ্ট পাইনি। আমার পরিবারও খুশি হয়েছিল যে না, একটা মানুষ অন্তত পক্ষে একটা সুস্থ হয়ে বাঁচবে। অনেক বড় দায়িত্ব। এই জেলাটা তো পিছিয়ে পড়া জেলা। আজ তো জেলায় সমস্ত ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়ে আছে, রাস্তাঘাট সমস্ত জায়গায়। মমতা ব্যানার্জি, অনুব্রত মণ্ডলের আমার পাশে থাকা, আমার উপরে মানে ভর করা, এটা আমার কাছে বড় শক্তি। এবং জেলাটাকে তো বড় জায়গায় নিয়ে গেছি। 4বার আমি রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছি। কেন্দ্রীয় সরকার যারা আমাদের নিন্দাবান্দা করে, দিল্লি থেকে আমি সেই পুরস্কারে পুরস্কৃত হয়েছি। লখনৌতে সেই পুরস্কার নিয়ে এসেছি। সেখানে উপস্থিত ছিল, লখনৌতে আমার মনে আছে, আমাদের পঞ্চায়েত মন্ত্রী থেকে আরম্ভ করে আজকে উত্তরপ্রদেশের যিনি মুখ্যমন্ত্রী যোগী, আরো সব মন্ত্রীরা বলেছে না ভালো কাজ করেছেন আপনি, তার জন্যই তো আপনাকে ডাকা হয়েছে এখানে। 4বার সেই জায়গায় আমি পৌঁছেছি। মনে হয় কখন যে জেলাটা আরো এগিয়ে চলুক, সেটা সময় আছে। আমরা বিশ্বাস রাখি, আমরা যদি সবাই একসঙ্গে চলি তাহলে এই জেলা আরো বড় জায়গায় পৌঁছবে। সবাই কি একসঙ্গে চলছে না? মানসিকতা সবাইকে তৈরি করতে হবে, সবাইকে ডেকে নিয়ে অভিজ্ঞতাগুলোকে কাজে লাগাতে হবে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগাতে গেলে দেখুন, আজকালকার সবাই নিজের মান সম্মান নিয়ে সচেতন। আমি যদি আজকে ভাবি যে আমি অনুব্রত মণ্ডল হয়ে গেছি, তাহলে আমার মতো মূর্খ কেউ নেই। আমি হতে পারি বিধায়ক, আজকে হতে পারি 10 বছরের, কিন্তু আমি স্বীকার করি অনুব্রত মণ্ডলের সাংগঠনিক যে দক্ষতা, অনুব্রত মণ্ডল হওয়া সহজ নয়। অনুব্রত মণ্ডল হওয়া সহজ নয়, সহজ নয় সব ক্ষেত্রে। এটা আমি নিজে স্বীকার করি। অনেকে বলবে বিকাশ দা অনুব্রত মণ্ডলকে পছন্দ করে বলে এসব কথা। না, এটা পছন্দ অপছন্দের ব্যাপার নয়। এটা হচ্ছে একটা মানুষকে অস্বীকার করে লাভ নেই। যে মানুষটার তার দক্ষতা, তার ক্যাপাবিলিটি আছে, সেই মানুষটাকে অস্বীকার করতে পারে না। আজকে সে সারা জেলাটাকে তৈরি করেছে। আজকে সেই জায়গায় আমি তো 10 বছর জেলা পরিষদে ছিলাম, আমার মাধ্যমেই তো সব কাজটা হয়েছে। জেলা পরিষদ অফিসটা আজকে যেভাবে পরিবর্তন আমি এনেছি, আমার পিরিয়ডে হয়েছে। কিন্তু আমি বলবো সবাইকে কাজে লাগান। আমি বলেছিলাম সভাধিপতিকে যে যখন যে অবস্থায় প্রয়োজন হবে, কোনো যদি মনে করো তাহলে আমাকে বলবে, আমি আছি তোমার কাছে।
জেলার ইয়েতে আমাদের মধ্যে কোনো ইয়ে নেই, বিভেদ থাকবে না, কোনো কিছুতেই বিভেদ রাখা উচিত নয়। এবং তারপরে এইটা আমরা করেছি একসাথে, জেলাটাকে বড় নিয়ে গেছি। তো 23-এ আমিও ওখানে তখন ছিলাম না, আপনি তখন জেলা পরিষদের না, আমি সদস্য। তখন জেলা পরিষদের রানিং। হুম, হুম। তখন আবার আমি বিধানসভায় 21-এ দাঁড়াচ্ছেন। 2021-এ দাঁড়ালাম। হুম। তখন আমি রানিং। 23-এ তো আমি চলে এলাম। হুম, কিন্তু আমি থাকতে থাকতে দিদি আমাকে অনুব্রত মণ্ডল, এবং আমি এটাও বলছি, এটা একটা মিরাকেল। আমি বাড়িতে আছি, আমি কেষ্ট হঠাৎ আমাকে ফোন করে বলল, বিকাশ দা তুমি কোথায়? আমি বাড়িতে আছি। বলে তুমি আজকে এসো সন্ধ্যের সময় আমার বাড়িতে। আমি গেলাম, তখন তো করোনার প্রকোপ। হুম, হুম। তো আমি গিয়ে বললাম, কি বলছো? তোমাকে সিউড়িতে দাঁড়াতে হবে। আমি বললাম, ধরো আমি দাঁড়াবো না ভাই, একদম আমি এইভাবে বললাম, না আমি দাঁড়াবো না। না, যা বলছি শোনো, তোমাকেই দাঁড়াতে হবে ওখানে। এবং সেই সময় সিউড়ির অবস্থাটা খুব একটা ভালো ছিল না। এবং অনেকে ভেবেও নিয়েছিল, অনেকে ভেবেছিল যে ওই সিটটা হারিয়ে যাওয়ার সিট, হুম। ওই সিটে যে দাঁড়াবে সেই হারবে। এবং এত বেশি অপপ্রচার হয়েছিল যে বিজেপি বিজেপি বিজেপি, দলের আমাদের অনেক নেতৃত্বরা সেটা ভেবেছিল। কিন্তু অনুব্রত মণ্ডল বলল, তুমি দাঁড়াও, তুমি জিতবে। আমাকে এটা যখন একটু প্রচার হয়ে গেল, আমাকে অনেক মানুষ, যারা জেলার 32 মানুষ, যারা অনেক ধর্মীয় কাজকর্ম করে, তারা পর্যন্ত, দাদা আপনি দাঁড়িয়েন না ওখানে, ওখানে দাঁড়াবেন না, আপনি ওনার মান যে সম্মানটুকু আছে এইটা ওখানে ওটা ভালো থাকবে না। তো আমি একটা কথাই বলেছিলাম, রাজনীতির জীবনে চ্যালেঞ্জটা আমার কাছে বড় জিনিস। আমি 10 বছর সভাধিপতি, মানুষের প্রতি, আমার প্রতি মানুষের কতটা ভালোবাসা এটা আমাকে দেখতে হবে। আমি আপনাদেরকে বলছি, আপনারা আশীর্বাদ করবেন, আমি ওখানে জিতেই দেখে দেবো। আমার অপিনিয়ন প্রার্থী আমার সঙ্গে ভালো সম্পর্ক। আমাকে একদিন একটা টিভি শো এর হচ্ছে, ডিবেট হচ্ছে বোধহয় এই যে নিউজ 18-এ, বেনিমাধব স্কুল মাঠে। ওইখানে আমার যিনি মেন বিরোধী আমার প্রার্থী, যার সঙ্গে আমার লড়াইটা, রাজনৈতিক লড়াই, তো আমাকে বললো, বিকাশ দা আপনি দাঁড়ালেন, একটা কথা আমি আজও ভুলি না, বলে জেলায় যদি 3টে মানুষ, রাজনৈতিক মানুষ আছে, তাদের মধ্যে আপনি একজন মানুষ আপনাদেরকে শ্রদ্ধা করে। জগন্নাথ চট্টোপাধ্যায়। জগন্নাথ আমাকে নিজে বলেছে, কেন দাদা দাঁড়াতে গেলেন, এখানে অসম্মানিত হবেন। অসম্মানিত মানে আপনি এখানে জিততে পারবেন না, না দাঁড়ালেই ভালো করতেন। আমি বলেছিলাম একটা কথায় ওনাকে, যে আমি তোমাকে বলে দিচ্ছি, মানে দাদা ভাইয়ের সম্পর্ক তো তোমাকে বলে দিচ্ছি, 2 তারিখে কাউন্টিং হবে, 2রা মে বোধহয়, বাস্ক খুললে দেখতে পাবে। ওই দিনে তুমি যেটা আমাকে বললে তার জবাবটা আমি দিয়ে দেবো। আমি জিতছি, জিতবো, মানুষের সঙ্গে আমি আছি। 10টা বছর এখানে সভাধিপতি করেছি, আমাকে নতুন করে পরিচয় করতে হবে মানুষের সঙ্গে। আর আমার দরজাটা জেলা পরিষদে খোলা ছিল, এমন কোনো মানুষ নয়, সে বড় থেকে নিচু জন্মজোর পর্যন্ত আমি কোনোদিন কাউকে চোর গলায় কথা বলেছি। আমার কাছে এসেছে, বসিয়েছি, চা খাইছি, মন দিয়ে কথা শুনেছি। এটা হচ্ছে আমার রাজনৈতিক জীবনে, ওখানে জিতেও দেখিয়ে দিচ্ছি। সুতরাং লড়াইয়ের মধ্যে জীবনটা কাটিয়েছি। আজ তো আমাদের সংগঠন অনেক বেশি শক্তিশালী। আচ্ছা দাদা, এখানে কোথাও একটা দলের কি খারাপ শুনতে লাগে না, যে দলেরই এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে মারছে, বোম মারছে, একে অপরে হাসপাতালে ভর্তি করে দিচ্ছে মেরে? শুনতে কোথাও একটা খারাপ লাগে না আপনারা যারা সিনিয়র আছেন, যে আপনারা চাইলে এটা মেটাতে পারতেন? আমার তো বক্তব্য তাই, সেইটাই, যে নিশ্চয়ই খারাপ লাগারই কথা। খারাপ যে লাগে না তা বললে ভুল হবে। আজকে তো লড়াইটা আমাদের কাঁধে, বিরোধীদের সঙ্গে লড়াই, আমাকে তো সেই জায়গাটাতে এগিয়ে নিয়ে যেতে হবে। আমি তো সবাইকেই বলবো, সবাইকে মানতে হবে আসল জায়গাটাকে,
আর একসাথে কাজ করে মানসিকতা তৈরি করতে হয়। কোথাও একটা কি সেই গ্যাপটা দেখা যাচ্ছে একসঙ্গে কাজ করার মানসিকতা কারো কারো ক্ষেত্রে নেই? আমি বলি এরকম শুনুন, বড় দল হয়ে গেলে কিছু কিছু ক্ষেত্রে থাকে, তবে এত দ্বন্দ্ব, এত নিজেদের মধ্যে এই যে প্রচার হচ্ছে, এটা তো মানুষের কাছে একটা খারাপ বার্তা যায়। সুতরাং এইগুলো আমি সবাইকেই বলবো, এটা তো নেতারাই যে এর জন্য দায়ী তা নয়, কর্মীদেরও একটু যে যে জায়গায় এগুলো হচ্ছে তাদেরকে কিন্তু একটু ভাবতে হবে যে কোনো ব্যক্তির কোনো ব্যাপারটা নয়, ব্যাপারটা হচ্ছে দল। দল থাকলে আমরা সবাই আছি। আপনি সিউড়ির বিধায়ক, সিউড়ির উন্নয়ন জেলার তুলনায় অনেকেই বলেন যে কিছুটা পিছিয়ে আছে, এই বিষয়ে কি আপনি একমত যে সিউড়ির অনেক রাস্তাঘাট আরো করা যেত, বিশেষ করে শহরে? দেখুন, আমি এটুকু বলতে পারি, বিগত 5 বছরে সিউড়ি অনেক কাজ হয়েছে। সিউড়ি যেটা বড় মানুষের চাহিদা, সিউড়ি জল প্রকল্প, তার কাজ দ্রুত গতিতে চলছে। পাড়ায় পাড়ায় পাইপ লাইনের কাজ শুরু হয়ে গেছে। বিভিন্ন জায়গায় জলের ট্যাঙ্কি তৈরি হচ্ছে, ওভারের ট্যাঙ্কি তৈরি হচ্ছে। আমাদের তো বিশ্বাস যে আমরা খুব তাড়াতাড়ি দ্রুত গতিতে এমার্জেন্সি বেসিসে কাজ করছি ওখানে। সুতরাং সেই ক্ষেত্রে আমরা সিউড়ির এই বড় যেটা সব থেকে মানুষের চাহিদা ছিল, জল, এই জলের সমস্যা মেটাতে পারবো। না 1 বছরের মধ্যে মিটে যাবে? আশা করা যায় যে অন্ততপক্ষে কিছু জায়গা তো চালু করবই, আর তো দ্রুত গতিতে কাজ করার কথা বলা হয়েছে, নজর রাখা হচ্ছে এবং তাতে কাজ হয়ে যাবে। উন্নয়নের প্রশ্ন যখন দাদা বললেন, আমরা দেখেছি এই বীরভূমকে শক্তিপীঠ এবং আদ্যপীঠের জায়গা বলা হয়। তারাপীঠ, কঙ্কালীতলা, পাথরচাপড়ি, সবই মানে সমস্ত ধর্মীয় স্থানগুলো প্রচুর উন্নতি হয়েছে, আমরা সাধারণ মানুষরা চোখে দেখতে পাই। আপনার ঠিক সিউড়ির পাশেই বক্রেশ্বর, যেখানে একটা সতীপীঠ, পাশাপাশি বক্রেশ্বর শিব মহাদেবের ধাম, সেখানে উষ্ণ প্রসবন রয়েছে, জেলাতে আর কোথাও নেই, বলা চলে রাজ্যেও কোথাও নেই। সেক্ষেত্রে বক্রেশ্বর অনেকেই বলছেন যে উন্নয়নের নিরিখে অনেকটাই পিছিয়ে। দেখুন, এটা ভুল বলছে। কারণ যেই তুলনায় কঙ্কালীতলা উন্নতি হয়েছে, যেই তুলনায় তারাপীঠ উন্নতি হয়েছে, সেই তুলনায় বক্রেশ্বর উন্নতি নেই। বক্রেশ্বরে আমি যখন সভাধিপতি ছিলাম, বক্রেশ্বরে উষ্ণ প্রসবনের পুরো সংস্কার করেছি আমরা। ওখানে এমন হয়ে গেছিল যে একটা জঞ্জালের জায়গা হয়ে গেছিল, জল বেরোবার রাস্তাটা পর্যন্ত বন্ধ হয়ে গেছিল, নালিটা। আজকে ওখানে পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আজকে সেখানে একটা কমপ্লেক্স করা হয়েছে, মার্কেট হয়েছে, গেট হয়েছে, ওখানে গাড়ি ঘোড়া রাখার জন্য জায়গা হয়েছে। পার্কিং, আজকে সেই পার্কিং এর ব্যবস্থা হয়েছে। আজকে ধরুন ওইখানে রাস্তায় একটা কনজাস্টেড ছিল, সেটাকে সরিয়ে দেওয়া হয়েছে, একটা সুন্দরভাবে তৈরি করার। ওখানে আমরা একটা ট্যুরিজমের ইয়েতে দপ্তরে ওখানে আমরা একটা রিসোর্ট করেছি। আমরা রিসোর্টের অবস্থা এখন এত খারাপ সেখানে, সেটা আমি এখনই বলতে পারছি না। মানে এমন অবস্থা হয়ে গেছে যে এটা আমার সময় শুনুন ছিল, আমরা ওখানে করেছি, অনেক টাকা ওটা খরচা করেছি। আমি বলবো এইটাকে নিয়ে ভাবা উচিত এবং ওইটাকে ব্যবহার করা উচিত। মমতা ব্যানার্জি অনেক প্রতিকূলতার মধ্যে কিন্তু আজকে ওই টাকাগুলো ব্যবস্থা করেছে, সেগুলো তো আমাদের সকলের দায়িত্ব দেখা। এবং সম্ভবত 2 কোটি টাকা খরচ করে ওটা তৈরি হয়েছিল, কিন্তু এখন পুরো মানে সেইটা দেখতে হবে আমাদেরকে, এটা নিয়ে বসতে হবে। কোনো জায়গায় এটা আমরা করবো অথচ সেটা নষ্ট হবে, এটা তো হতে পারে না। সেটা নিয়ে আমরা যত তাড়াতাড়ি সম্ভব ওটাকে আবার নতুন করে, এটা করার তো কিছু না, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা, ওটাকে সেই ব্যবস্থা করতে হবে। কারণ আমরা করেছি, রাস্তাঘাটও করেছি, লাইটের ওখানে ব্যবস্থা হয়েছে, হাইমার্কস দেওয়া হয়েছে। ওখানে টয়লেটগুলো খুব খারাপ অবস্থা ছিল, সেগুলো ব্যবস্থা করে দেওয়া হয়েছে। যারা তীর্থযাত্রীরা আসে, ডেভেলপ হয়নি। প্লাস ওখানে আমাদের বক্রেশ্বর ডেভেলপমেন্ট অথরিটি আছে। কিন্তু তার 2 বছর 3 বছর পর মিটিং হলো, লাস্ট মিটিং হয়েছে 3 বছর পর। দেখুন, আমি তো মেম্বার নই ওখানকার, সুতরাং আমি এইটা বলতে পারবো না।
কারণ পাথর চাপড়ির জন্যে মাননীয় মুখ্যমন্ত্রী বড় অবদান। পাথর চাপড়ির বুকে এত ডেভেলপমেন্ট হয়েছে, আমি আসার আগে পর্যন্ত মাজারে জল পড়তো, এখন সেটা একেবারে ঝাঁ চকচকে খুব সুন্দর। আজকে মসজিদটাকে সংস্কার হয়েছে, আজকে যে লঙ্গরখানাটা আছে সেটাকে একটা সুন্দর পরিবেশ করে বড় বিল্ডিং হয়েছে, ওখানে মার্কেট হয়েছে, কতগুলো মার্কেট আছে। গেটটা খারাপ হচ্ছিল, গেটটা আমি আসার আগে, এটা আমার সময় থেকে ওটাকে ইয়ে করা হয়েছে, সংস্কার হয়েছে। আজকে পানীয় জল, এই যে মেলাগুলো হচ্ছে, পাথরচাপড়ি মেলা, তো মেলা তো আর তো কিছুদিন পরেই মেলা হবে। ওই মেলায় আজকে জল থেকে আরম্ভ করে, টয়লেট থেকে আরম্ভ করে এত সুন্দর, ওখানেও তো লক্ষ লক্ষ মানুষ আসে, কাউরই কোনো অসুবিধা হয় না। সব ব্যবস্থাই করেছে আমাদের সরকার, আমরা করেছি। আচ্ছা, যে অবধারিত প্রশ্ন এসে যায় যে অনুব্রত মণ্ডলের দীর্ঘদিনের আপনি সঙ্গী, দেখেছেন তাকে কাছ থেকে, সঙ্গে মিশেছেন, তিনি আইনত কারণে দীর্ঘদিন জেলেও ছিলেন। হ্যাঁ, মানে অনুব্রত মণ্ডল জেলে ফিরে আসার পর একইভাবে আবার মাঠে ময়দানে যাচ্ছেন, রাজনৈতিক বক্তৃতা রাখছেন, সবকিছু কেমন দেখছেন আগের কেষ্ট আর এখনকার কেষ্ট? দেখুন, অনুব্রত মণ্ডল হচ্ছে একটা মডেল। আজকে অনুব্রত মণ্ডল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার প্রতি এত আস্থা বিশ্বাস। আজকে 2-2.5 বছর তিনি বাইরে ছিলেন, কিন্তু জেলা সভাপতির চেয়ারটাকে কিন্তু ফাঁকা রেখেছিলেন। ও যবেই আসবে ওই চেয়ারে অনুব্রত মণ্ডলই বসবে। তাহলে একটা মুখ্যমন্ত্রী যখন আছেন, তখন সেই মানুষটা ভালো, তার মানসিকতা, ভালো কাজ করার, তার দক্ষতা, তার চিন্তা ভাবনা, আজকে সেই জায়গায় অনুব্রত মণ্ডল আজকে জেলার মানুষের কাছে এই যে 2-2.5 বছর ছিল না, আমি আপনাকে বলছি, অনেকে ভাববে যে তোষামোদের কথা বলছে, তোষামত নয়, বাস্তব কথা। মানে কেউ কেউ তো এটাও বলেন যে বিকাশ রায়চৌধুরী যতবার অনুব্রত মণ্ডল জিন্দাবাদ বলেন, জেলার কোনো তৃণমূল নেতা এতবার বলেন না। এটা কি তোষামত হিসাবেই তারা ভাবে? তার শুনুন, আমি বাস্তবকে অস্বীকার করি না, আর যে মানুষের অকারণে নিন্দাবান্দা করা আমার স্বভাব নয়। আমি সেই মানুষ, ভালো কাজ যে করে তার প্রশংসা আমি করি, তার গুণগান আমি করি, তার গুণগান আমি করব। তাহলে কাজল শেখ কি প্রশংসা করছেন না, মানে কোনো কাজ ঠিকঠাক হচ্ছে না? কাজলের সঙ্গে তো আমার কোনো ঝগড়া নেই। কিন্তু বাজারে তো তাই বিরোধীরা বলেন যে অনুব্রত মণ্ডল গোষ্ঠী এবং কাজল গোষ্ঠী, সংবাদ মাধ্যম আমরা তো তাই বলি। এটা কাগজ, এটা শুনুন, সবসময় একটা প্রচার অপপ্রচার আছে এখানে, কিন্তু এক্ষেত্রে কোনো গোষ্ঠী নেই বলছে। আমি মনে করি না যে কেউ যদি ভাবে, আমি যদি ভাবে, আমি তো একটা কথা আপনাকে বলো, আমি যদি ভাবি আমি অনুব্রত মণ্ডল হয়ে গেছি, তাহলে তো ভুল হবে। অনুব্রত মণ্ডল, অনুব্রত মণ্ডল, বিকাশ রায়চৌধুরী, বিকাশ রায়চৌধুরী। সুতরাং সবার ক্যারিসমা একদম নয়, তো যার যেমন ক্যারিসমা তাকে সেই জায়গায় সম্মানটা দিতে হবে। তো অনুব্রত মণ্ডল তো আজকে জেলায় বামপন্থীরা যখন এখানে শুধু খুন, জখম, রাহাজানি, মানুষ খুন, মহিলাদের উপর অত্যাচার, লুটপাট এসব করছে, নিজের জীবনকে বাজি রেখে কাজটা কে করেছিল? আমরা তো সঙ্গী ছিলাম ঠিকই, কিন্তু নেতৃত্বটা ওই দিয়েছিল, তার নাম হচ্ছে অনুব্রত মণ্ডল। তো এখানে গোষ্ঠীর কোনো ব্যাপার নেই। দেখেছি যে মানুষটাকে, অস্বীকার করতে পারি না। রাত্রি 12টা, 1টা, 2টো, সেই বামপন্থী জামানায় হারমাদদের রাজ, জীবনকে বাজি রেখে গেছি। নানুরা অনেক ঘটনা ঘটেছে তখন, রাত্রি 12টা, 1টা, বিকাশ দা কি করছো গো, ওঠো। কোথায় যেতে হবে? নানু যেতে হবে, ওখানে খুন হয়ে গেছে আমাদের লোক। লোকে ভয় যায় না। আমরা এই এত রাত্রি বেরোবো কি করে? তালা লাগিয়ে দিয়েছে বাড়িতে, পাঁচির বেরিয়ে চলে এসো। রাত্রি 5ই বেরিয়ে গেছে, একসঙ্গে আবার রাত্রি চলে এসো। জয়দেবী ঝামেলা, চাঁদু, আমি, কেষ্ট, আরো সব ডাকলো, যেতে হলো। তো সুতরাং এখানে সেই মানুষটার কথা ভাববো না, বলবো না, আমি তার পাস হিস্ট্রিটাকে আমি মুছে দেবো?
দাদা এত বছর রাজনীতি করছেন, এত সিনিয়র নেতা, কম বয়সী ছেলেরা অনেকে রাজনীতিতে আসছে আপনাদের হাত ধরে, তারা ছাত্র রাজনীতি করে বা না করেও অনেকে এসে সরাসরি সোশ্যাল মিডিয়া থেকে উঠে এসে রাজনীতি করছে। বীরভূম জেলায় এরকম আপনার চোখে পড়েছে এরকম কোনো প্রমিনেন্ট ছেলে যে ভবিষ্যতে রাজনীতিটা দলের দেখুন, আমি একটা পরিষ্কার বাস্তব কথাটা বলি, আমাদেরকে আরো ভালো ভালো ছেলেদেরকে নিয়ে আসতে হবে। আমাদের পলিটিক্যাল ছেলে তৈরি হয় কলেজ লাইফ থেকেই হয়। কিন্তু আপনারা তো ভোটই বন্ধ করে রেখেছেন, ভোটই তো করতে দেন না। সেটা তো কারণটা হচ্ছিল, তো এটা অকারণে তো বন্ধ নেই, কোনো কারণ তার পেছনে ছিল। কিছু কিছু ভালো করে সঠিকভাবে ভোট করতে গেলেও কেউ কেউ অশান্তির বাতাবরণ তৈরি করছিল, অনেক দল আছে। তো আমি মনে করি তবুও আমরা যেমন ছাত্র থেকেই উঠে এসেছি, আশিস ব্যানার্জি ছাত্র থেকে উঠে এসেছে, চন্দ্রনাথ সিনহাও ছাত্র থেকে উঠে এসেছে। আজকে সেই জায়গাটা কিন্তু আমাদেরকে ভাবতে হবে যে ওইখান থেকে উঠে আসা যারা গ্রাসরুট থেকে, বিজেপি আজকে এই অবস্থাটা কেন? হঠাৎ করে নেতা হয়ে যাওয়া। আমরা কিন্তু হঠাৎ করে নেতা হইনি, আমরা লড়াই করে নেতা হয়েছি। দল আমাদেরকে সেই জায়গায় নিয়ে এসেছে। অনেক আছে, সেলিব্রিটি আছে যাদেরকে নেতা বানানো হয়, অনেকে এমএলএ আছে, এমপি আছে, যে সব পার্টিরই আছে। না, আমাদের দলের কি এরকম কেউ চোখে পড়ছে যারা সত্যি ভবিষ্যতে রাজনীতিটা আমাদের দলের হাতে ধরতে পারবে, কোনো কম বয়সী চোখে পড়েছে আপনার চোখে? নিশ্চয়ই আছে তার মধ্যে, আছে, নিশ্চয়ই আছে। কিছু কিছু ছেলে তো থাকবেই, আমরা তো সারা জীবন থাকবো না, আমিও থাকবো না, কেষ্টও থাকবে না, চাঁদুও থাকবে না, আমাদের জেলার আশিস ব্যানার্জিও থাকবে না। একটা না একটা সময় তো আমাদেরকে অবসর নিতেই হবে। আর শিওরে বিধানসভা ভোট আর 1 বছরও নেই। এই 1 বছর আপনি কিভাবে ভাবছেন, কিভাবে প্ল্যান নিচ্ছেন? আমার যেটা দায়িত্ব, আমার যেটা কর্তব্য, মানুষের সঙ্গে আরো সম্পর্ক তৈরি করা, মানুষের পাশে থাকা, মানুষের কোনো জায়গায় যদি ক্ষোভ, বিক্ষোভ, দুঃখ, যন্ত্রণা থাকে সেটাকে দেখা, আর আমরা যে কাজটা করেছি সেই কাজগুলো মনে করিয়ে দেওয়া। তবে এইটুকু বলতে পারি, মানুষ মমতা ব্যানার্জি ছাড়া বাংলায় যে যাই যত কথাই বড়, যত বড় গলায় আওয়াজ দিলে কথা বলুক, মমতা ব্যানার্জির বিকল্প কেউ নেই। 2026-এ আবার ভোটে দাঁড়াবেন ইচ্ছা আছে? হ্যাঁ, 2026-এ আবার ভোটে দাঁড়াবেন ইচ্ছা আছে? দল যদি মনে করে যে তুমি ওই বুথে যাও, গিয়ে আবার প্রেসিডেন্ট গিরি করো, ওখানে গিয়ে ওই বুথের দায়িত্ব দেবে, তোমাকে দিলাম, আমি সেটাই করব। না, এটা তো মানে বলতে হয় বলে বলেন, কিন্তু ইচ্ছা কি সত্যি আবার বিধানসভায় দাঁড়িয়ে বিধানসভায় গিয়ে কাজ করা? দেখুন, একটা কথা বলি, আমি তো আপনাকে বারবার একটা কথাই বলছি, আমি তো 2021-এ প্রথমে দাঁড়াতে চাইনি। চাননি? হ্যাঁ, বললেন যে অনুব্রত মণ্ডল বলার পরও আপনি। কারণ ওর প্রতি কিন্তু আমার অনেকটা আস্থা বিশ্বাস। ও আমার জুনিয়র হলো, আমি বলছি, আমাকে সেদিন বলেছিল, আমি যখন বললাম না না ও তো ভালো সিট নয়, আর ওখানে আমি দাঁড়াবো না, তবে তুমি দাঁড়াও, জিতবে তুমি, এই জায়গাটাকে আমাদেরকে দখল করতে হবে। সেও আমার প্রতি আস্থা রেখেছিল, এটা আমার কাছে বড় চ্যালেঞ্জ। মমতা ব্যানার্জি আস্থা রেখেছিল, এটা চ্যালেঞ্জ। আমি বলেছিলাম, দিদিকেও বলেছিলাম যে তোমার আশীর্বাদ আমার মাথায় থাকলে আমি জয় করবই, জয় করবই, জয় করবো। প্রার্থী নিয়ে ভাবি না, দল যা সিদ্ধান্ত নেবে, দলের সেই সিদ্ধান্তকে কোনোদিন ইগনোর করিনি, ইগনোর করব না। জীবনের শেষ দিন পর্যন্ত তৃণমূল কংগ্রেসে আছি, মমতার সঙ্গে, ব্যানার্জির সঙ্গে আছি। দা সহজ পাঠের জীবন কথার আজকের এপিসোডের প্রধান অতিথি ছিলেন বিকাশ রায়চৌধুরী, এই বীরভূম জেলার সিনিয়র নেতা তৃণমূল কংগ্রেসের, যার মুখে উঠে এলো অনুব্রত মণ্ডলের প্রসঙ্গ, যার মুখে উঠে এলো তার দীর্ঘ রাজনৈতিক ইতিহাসের বিভিন্ন কথা। আমরা শুনলাম তিনি বললেন ভবিষ্যৎ প্রজন্মের ছেলেদেরকে তৈরি করে যেতে চান, তিনি পদের জন্য লালায়িত নয়। পদ এলো কি গেল, বিকাশ রায়চৌধুরী তার জায়গাতেই থাকবেন, প্রয়োজনে বুথ সভাপতিরও কাজ করতে তিনি রাজি, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার আস্থা এখনও অটুট। এই করেই তিনি বিভিন্ন জায়গায়, শুধু সিউড়ি নয়, বোলপুর, ইলামবাজার, বিভিন্ন জায়গায় ঘুরছেন দলের স্বার্থে, সংগঠনের স্বার্থে। দা সহজ পাঠের জীবন কথার তার ছোট ছোট জীবনের নানা কথা আমাদের সামনে তুলে ধরলাম।
আপনারা নজর রাখুন দ্য সহজ পাঠের পর্দায়, কারণ দ্য সহজ পাঠ, দ্য সহজ কথা, সঠিক কথা। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।